এটা হচ্ছে ফ্রান্স। পৃথিবীর সপ্তম ইকোনমির এই দেশটা ইতিহাসগতভাবেই একটা সুপার পাওয়ার ছিল, যেখানে তার জিওগ্রাফির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ফ্রান্স কোন কোন দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে, তাহলে আপনার অ্যান্সার হবে বেলজিয়াম, লাক্সামবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন এবং অ্যান্ডোরার সাথে। আর ঠিক এমন করেই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ফ্রান্স সবচেয়ে লম্বা বর্ডার কার সাথে শেয়ার করে, তাহলে আপনার অ্যান্সার হতে পারে হয়তো স্পেন, নয়তো বেলজিয়াম। কিন্তু আসলে এমনটা না। ফ্রান্সের সবচেয়ে লম্বা বর্ডার আটলান্টিক মহাসাগরের এই পারে ব্রাজিলের সাথে। আসলে এটার কারণ হচ্ছে গিয়ে ফ্রান্সের যেই ম্যাপটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেইনল্যান্ড ফ্রান্স। আর তাছাড়া প্যাসিফিক ওশনের এই পার্টগুলো এবং আফ্রিকার ঘন জঙ্গল থেকে শুরু করে কানাডার কোস্টলাইন থেকে শুরু করে ইন্ডিয়ান ওশনের এই ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলো সবগুলো ফ্রান্সের দখলে। আর শুধু এখানেই শেষ না, বরং আফ্রিকার এই 14টা দেশও ইনডিরেক্টলি ফ্রান্সে শাসন করে। এটার সবচেয়ে বড় কারণ তাদের সমস্ত রিসোর্সেস, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের ইকোনমি ফ্রান্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি তাদের কারেন্সিগুলো ফ্রান্সের ফ্র্যাঙ্কের সাথে পুরোপুরি ফিক্স করা। এখন এখান থেকে যদি আমরা পুরো 100 বছর পেছনে ব্যাক করি, তাহলে ফ্রান্স দেখতে কিছুটা এমন ছিল। পুরো পৃথিবীর প্রায় 10% ল্যান্ডই ফ্রান্স এম্পায়ারের দখলে ছিল। আফ্রিকা থেকে শুরু করে এশিয়ান প্যাসিফিক পর্যন্ত ফ্রান্সের সমস্ত জায়গায় দখল ছিল, তাদের কারেন্সি সব জায়গায় চলতো। তাছাড়া ইতিহাসেও সবসময় ফ্রান্স ছিল ইউরোপের সবচেয়ে পপুলেটেড কান্ট্রি। 17 শতকের শুরুর দিকে প্রতি 5 জনের মধ্যে একজনই ছিল ইউরোপে ফ্রান্স। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের যুদ্ধ এবং ফ্রান্স রেভলিউশনের মধ্যে 10 লক্ষ মানুষের মৃত্যু হয়ে যায়। আর এরপরে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয়ে যায়, সেখানেও পুরো 12 থেকে 13 লাখ ফ্রান্সের মৃত্যু হয়। আর এই জন্য তখন হুট করেই ফ্রান্সের পপুলেশন ড্রপ করে যায়। আর এই সমস্যাটার সমাধান করার জন্য 1960 থেকে 70-এর দশকের মধ্যে ফ্রান্সের শাসকরা এই সমস্ত ছোট ছোট আইল্যান্ডগুলো থেকে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে তাদের দেশে নিয়ে যেত, যাতে করে তাদের পপুলেশন গ্রোথটা মেনটেন করতে পারে। আসলে ফ্রান্স রেভলিউশন কিভাবে হয়েছিল এবং পরে তাদেরকে কি কি ভোগ করতে হয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে কথাবার্তা বলবো। তবে আমাদের আজকের ভিডিওতে যে টপিক, সেটা হচ্ছে গিয়ে কিভাবে ফ্রান্সের জিওগ্রাফি তাদেরকে এত বড় লোক, এত পাওয়ারফুল এবং এত ডেভেলপ একটা কান্ট্রি বানিয়েছে। ফ্রান্স হচ্ছে গিয়ে পৃথিবীর একমাত্র দেশ যেটার দুই পাশে 2টা সমুদ্র আছে। একটা হচ্ছে আটলান্টিক সি, একটা হচ্ছে মেডিটেরিয়ান সি। আসলে তাদের এই জন্য তারা 2টা সমুদ্রেরই অ্যাক্সেস পেয়ে যায়। একটা হচ্ছে নর্থ সি আর একটা হচ্ছে মেডিটেরিয়ান সি। এখন এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। এখন যদি আমরা এই ব্যাপারটায় ফোকাস করি যে ফ্রান্স কোন কোন দেশগুলোর সাথে তাদের বর্ডার শেয়ার করেছে আর তাদের পার ক্যাপিটাল যদি আমরা ম্যাপের মধ্যে শো করে দিই, তাহলে আপনি এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের নেবারগুলোর পার ক্যাপিটা কত বেশি। এখন এটা স্বাভাবিক একটা ব্যাপার, যখন আপনার নেবাররা এত বেশি টাকা জেনারেট করবে, তখন সেটার প্রভাব তো আপনার উপরে অবশ্যই পড়বে। যাই হোক, এখন আমরা ফ্রান্সের জিওগ্রাফির মেইন ব্যাপারটার দিকে লক্ষ্য করি। আমরা যদি এর সাউদার্ন সাইডে এসে দেখি, তাহলে আমরা দেখতে পারবো ফ্রান্স আর স্পেনের বর্ডারের মধ্যে এখানে একটা পিরামিড মাউন্টেন রেঞ্জ আছে। আর শুধুমাত্র এই রেঞ্জটার জন্যই ফ্রান্স সবসময় তাদের সাউদার্ন সাইড থেকে একটা ন্যাচারাল প্রোটেকশন পেয়েছে। যখন 8 শতকে মুসলমানরা পুরো স্পেনটাই বিজয় করে নিয়েছিল, তখন তাদের পরবর্তী টার্গেট ছিল ফ্রান্স। তারা ফ্রান্সের মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে চেয়েছিল। তবে এই পিরামিড মাউন্টেন রেঞ্জটা তারা কোনোভাবেই ক্রস করতে পারছিল না। আসলে তারা এই ফ্ল্যাট রাস্তাগুলো পার করে কোনো রকমে এই পর্যন্ত চলে তো আসে, তবে পিরামিড রেঞ্জের এই ঘন পাহাড়গুলো রাস্তা পার করা তাদের জন্য পুরোপুরি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর ঠিক এমন করেই ফ্রান্সের সাউথ ইস্ট সাইডে ইটালির বর্ডারের কাছে তাদের অ্যালপ মাউন্টেন রেঞ্জ আছে। আসলে অ্যালপ হচ্ছে গিয়ে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ, যেটা কিনা 8টা দেশে বিস্তৃত আছে। আর শুধুমাত্র এই জন্য ফ্রান্সের বেশিরভাগ ইস্টার্ন সাইডে সেভ হয়ে যায়, আর বাকি যেই ইস্টার্ন সাইডটা আছে এই রেইন রিভারটা সেভ করে ফেলে, যেটা কিনা জার্মানি আর ফ্রান্সকে আলাদা করে। আসলে এখন ফ্রান্সের শুধুমাত্র নর্থ সাইডের এই জায়গাটুকুই ফাঁকা পড়ে আছে, যেখানে ফ্ল্যাট জমি আছে। আর হিস্টোরিক্যালি দেখা গেলে জার্মানি পুরো তিনবার এই জায়গা দিয়েই ফ্রান্সের উপরে আক্রমণ করেছিল। প্রথমবার 1870 সালে, এরপরে 1914 সালে এবং ফাইনালি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর এমন করেই প্রায় প্রত্যেকটা জায়গা দিয়ে ফ্রান্স ন্যাচারালি প্রোটেকশন পাওয়া, যেই জন্য তাদের উপরে আক্রমণ করা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আর তাছাড়া যদি আমরা এটা নর্থ ইস্টার্ন সাইডের দিকে আসি, তাহলে এই পার্টটা ফ্রান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে ইকোনমিক্যালি নর্দার্ন ইউরোপের সমস্ত জাহাজগুলো এখানে ইংলিশ চ্যানেল হয়ে ক্যালটেক সি পর্যন্ত চলে আসে। আর এরপরে এখান থেকে বে অফ বিস্কেকে ক্রস করে স্টেট অফ জিব্রাল্টার পর্যন্ত চলে আসে। আর সেখান থেকেই পরবর্তীতে সুইস কাল ক্রস করে তারা মিডল ইস্ট এবং এশিয়াতে চলে আসে। পৃথিবীর ইকোনমির জন্য এই ইংলিশ চ্যানেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট সামুদ্রিক রুট, যেটার উপরে কিনা অবস্থিত ফ্রান্স। আর ফ্রান্সই হচ্ছে গিয়ে ইউরোপের একমাত্র কান্ট্রি যার 2টা সমুদ্রের অ্যাক্সেস আছে। এক হচ্ছে নর্দার্ন সি আর এক হচ্ছে গিয়ে মেডিটেরিয়ান সি।
এই জন্য জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোর জন্য এশিয়ার সাথে ট্রেড করার সবচেয়ে ছোট এবং সহজতম রাস্তা হচ্ছে গিয়ে ফ্রান্সের উপর দিয়ে। আর তাছাড়া মেডিটেরিয়ান সিতে অ্যাক্সেস পাওয়ার জন্য ফ্রান্সের সবচেয়ে বড় যে লাভটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 3টা মহাদেশে ফ্রান্স খুবই সহজভাবে তাদের মালগুলোকে ট্রান্সপোর্ট করতে পারে। প্রথমে তো এইদিকে স্টেট অফ জিব্রাল্টার দিয়ে আমেরিকার কাছে, অন্যদিকে ব্ল্যাক সিতে থাকা প্রত্যেকটা দেশের সাথে তারা খুব সহজেই ট্রেড করতে পারে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে এই সুইস খালের মাধ্যমে সে খুব সহজেই মিডল ইস্টের দেশগুলো এবং এশিয়ার দেশগুলোর সাথেও কানেক্ট করতে পারে। আর এর চেয়েও বড় যেই সুবিধা ফ্রান্স পায় সেটা হচ্ছে এশিয়া এবং মিডল ইস্ট থেকে প্রত্যেকটা জাহাজ নিয়ে তারা সেন্ট লুইস বন্দরে নামায়, সেখান থেকে সমস্ত মালসাবানা তারা রায়ান রিভারের সাহায্যে খুব সহজেই ফ্রান্সের মাঝখানে নিয়ে যেতে পারে আর অন্য অন্য ইউরোপিয়ান দেশগুলোতেও সেগুলো পাঠাতে পারে। আর ঠিক এমন করেই ফ্রান্সের পুরো ওয়েস্টার্ন সাইডটা আটলান্টিক সাগর কভার করে রেখেছে, যেই জন্য তারা খুব সহজেই সরাসরি নর্থ এবং সাউথ আমেরিকার সাথে কানেক্ট করতে পারে। আর যদি আমরা আবারও ইংলিশ চ্যানেলে ফেরত আসি তাহলে আমরা দেখতে পাবো ইংলিশ চ্যানেলের ওই পারেই হচ্ছে ইউকে, যেটা কিনা পৃথিবীর 6ষ্ঠ ইকোনমিক দেশ। আর তারা দুজন নিজেদের মধ্যে ট্রেডগুলোকে আরও সহজ করার জন্য ইংলিশ চ্যানেলের এই দিক দিয়ে একটা রেলওয়ে ট্র্যাক বানিয়েছে, যেটা ইউকের ফোকস্টান থেকে লন্ডন পর্যন্ত যায়। আর অন্যদিকে ফ্রান্সের ক্যালেস থেকে পুরো ফ্রান্সের মধ্যে ঘুরে তারা প্যারিস পর্যন্ত যায়। আর তাছাড়া বেলজিয়াম থেকেও রেলের একটা লাইন এই পয়েন্টে গিয়ে ফ্রান্সের সাথে কানেক্ট করে। আর ঠিক এমন করেই ইউকের সাথে সরাসরি মিডল ইউরোপের দেশগুলোও কানেক্ট করতে পারে। ফ্রান্সের সবচেয়ে শেষ এবং সবচেয়ে বড় যেই অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো নদী। আসলে ফ্রান্সের যতগুলো মেইন শহর আছে প্রত্যেকটা শহরই নদীর মাধ্যমে একটা অন্যটার সাথে কানেক্ট করা। আর এই জন্য প্রথমত তাদের দেশে কোনো পানির কমতি হয় না, আর দ্বিতীয়ত তাদের সমস্ত জায়গাগুলো কৃষিকাজ করার জন্য উপযুক্ত জায়গা। আর এই জন্য ফ্রান্স হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তম দেশ যারা কিনা এগ্রিকালচার সমস্ত জিনিসগুলো পৃথিবীর মধ্যে এক্সপোর্ট করে। আর এত বিস্তৃত নদীগুলো থাকার জন্য ফ্রান্স ইউক্রেনের পরে 2য় সেই দেশ যাদের সবচেয়ে বেশি কৃষি উপযুক্ত জমি আছে। আর তাছাড়া ফ্রান্স খুবই বুদ্ধি করে এই নদীগুলোর সাহায্যে এনার্জি সিস্টেমও বানিয়ে ফেলেছে, যেইটার সাহায্যে তাদের 2য় বৃহত্তম এনার্জি সাপ্লাই এই নদীগুলোর মাধ্যমেই হয়ে থাকে। এখন এত কিছু একসাথে হওয়ার জন্যই ফ্রান্স একটা আইডিয়াল জিওগ্রাফিক লোকেশন পেয়ে যায়। আর তাছাড়া যদি আমরা এই ইন্ডিয়ান ওশনের এই আইল্যান্ডগুলোর কথা বলি, এখানে ফ্রান্স খুবই হেভিলি মিলিটারি মেনটেন করে রেখেছে। এটার কারণ শুধুমাত্র এইটা না যে তাদের হওয়ার ট্রেডের জাহাজগুলো তারা প্রোটেকশন দেয়, এটার কারণ এইটাও তারা এখান থেকে দাঁড়িয়ে মিডল ইস্টের এবং সাউথ এশিয়ার যত পলিটিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলোর উপরেও ফোকাস করার ট্রাই করে। তো এই ছিল ফ্রান্সের সেই সমস্ত জিওগ্রাফিক দিকগুলো যেগুলোর কারণে ফ্রান্স ইতিহাসে একটা সুপার পাওয়ার হয়েছিল। তাছাড়া বর্তমানেও তারা খুবই ডেভেলপ একটা কান্ট্রি হয়ে আছে। আমাকে কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।